ঢুকতে যাওয়া যেমন কঠিন ছিল, ঢুকতে আসা যেমন কঠিন ছিল, এখান থেকে বেরোনোও তেমনি কঠিন ছিল। কাকে কখন এর নিচ থেকে গ্রেপ্তার করে নিয়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা ছিল না। তার পথের কাঁটা দূর করার জন্য এবং চিরদিনের জন্য বাংলাদেশের সম্রাজ্ঞী হয়ে, রানী হয়ে থাকার জন্য তিনি বিরোধী দলকে রথযাত্রার অনুষ্ঠানে সামিল থাকতে পেরেছি। তখন তো ছিল এক ভয়ঙ্কর অত্যাচারী শাসন, ফ্যাসিবাদী শাসন, নিষ্ঠুর নিপীড়নের শাসন। সেই দুঃসহ সময়ের মধ্যেও অপর্ণা, সুভাষ, জয়দেবরা যে আন্তরিকতার সাথে এবং সাহস নিয়ে তাদের এই উৎসবের অনুষ্ঠানটি করেছিলেন। আজকে কিছুটা মুক্ত পরিবেশ, স্বস্তি নিতে পারছি, কারণ এই যেখানে আমরা আজকে এই আলোচনাটি করছি, রথযাত্রার অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানটি করছি, এটাও ছিল শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনীর আক্রমণের মুখে। এখানে ঢুকতে যাওয়া যেমন কঠিন ছিল, ঢুকতে আসা যেমন কঠিন ছিল, এখান থেকে বেরোনোও তেমনি কঠিন ছিল। কাকে কখন এর নিচ থেকে গ্রেপ্তার করে নিয়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা ছিল না। বিগত 16 বছর শেখ হাসিনা তার সাজানো গোছানো আইন শৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা বাহিনী দিয়ে তার পথের কাঁটা দূর করার জন্য এবং চিরদিনের জন্য বাংলাদেশের সম্রাজ্ঞী হয়ে, রানী হয়ে থাকার জন্য তিনি বিরোধী দলকে দমন করেছেন অত্যন্ত কর্কশ, কঠোর, নিষ্ঠুর ভঙ্গিতে। তার শিকার হয়েছেন সবাই। তার শিকার শুধু কোনো বিশেষ সম্প্রদায় নয়, একটি সম্প্রদায় নয়। এর শিকার হয়েছে যেমন খিলগার জনি, এর শিকার হয়েছে তেমনি শ্রমিক কিশোর বিশ্বজিৎ। সুতরাং শেখ হাসিনার টার্গেট ছিল গণতন্ত্র। গণতন্ত্রের পক্ষে কথা বলা এবং তার গদির জন্য নিরাপত্তাহীন হওয়ার কোনো কাজ হলে সেটা কণ্ঠের প্রতিবাদী হোক আর সেটা অন্য কোনো কর্মসূচি হোক, তার কোনো কিছু করার অধিকার ছিল না। তার অধিকার একটাই ছিল, তাকে জুলুম সইতে হবে, বর্বরচিত আক্রমণ সইতে হবে। এটাই ছিল তার ভাগ্যের লিখন। এই ভাগ্যের লিখনটাই নির্ধারণ করতেন শেখ হাসিনা। যাই হোক, আজকে একটি মুক্ত পরিবেশ, একটি ধর্মীয় উৎসবের দিন। আমরা ছোটবেলা থেকেই এই রথযাত্রার জন্য অপেক্ষা করতাম, কারণ এই দিন রাজশাহীতে বড় রাস্তার দুই ধারে মেলা বসত। নানা যেমন খাদ্য সামগ্রী ছিল, তেমনি ছিল নানা আসবাবপত্রের দোকান, খাট, আলনা, এগুলোর মেলা বসত। এবং এই মেলার এই সমস্ত জিনিসপত্রের দাম ছিল কম, তাই সব সম্প্রদায়ের মানুষরা অপেক্ষা করত এই রথযাত্রায় যে মেলাটি বসত সেই মেলাটিতে জিনিসপত্র কেনা। তাই আমি আগেই বলেছি, কোনো উৎসব কোনো বিশেষ সম্প্রদায়ের হতে পারে না। হয়তো সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় উৎসব হতে পারে, কিন্তু সেখানে প্রবেশের অধিকার সকলের রয়েছে। যেমন আমরা রথযাত্রায় মেলাতে আমরা অপেক্ষা করতাম যে কখন নানা সামগ্রী নিয়ে ফুটপাতের উপর সেই মেলাটি বসবে। এবং এখন এটা ঢাকায় হয় কিনা জানি না, আমরা দেখতাম যে রথযাত্রা যিনি শুরু একটা মেলা, তার 7 দিন পরে উল্টো রথ বলতো। উল্টো রথটা হয় কিনা আমি জানি না। আচ্ছা, যাই হোক, এটা অবশ্যই একটি ধর্মীয় উৎসব। হিন্দু সম্প্রদায়ের আরাধ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণের দীর্ঘ বিচ্ছেদের পর তার বৃন্দাবনে ফিরে আসার যে কাহিনী, এবং এটা নিয়ে আরও নানা ঘটনা স্মরণ করে হিন্দু সম্প্রদায় অত্যন্ত বিনম্র
এবং যথাযোগ্য মর্যাদায় এই উৎসবটি পালন করে। আমি তাদের এই উৎসবের আন্তরিক ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। চারিদিকের যে কঠিন রাজনীতি আমরা 16 বছর পার করে এসেছি, এখন আমরা প্রত্যাশা করছি একটা সামনে ভালো রাজনীতি হবে। ভালো রাজনীতি বলতে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আমরা সেই ভয়াবহ পরিস্থিতির মধ্যে ফিরে যাই না, ফিরে যেতে চাই না। আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, জনগণের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল। জনগণের একমাত্র অধিকার সে কাকে ভোট দিয়ে তাদের প্রধানমন্ত্রী বানাবে, তাদের রাষ্ট্রপতি বানাবে, তাদের এমপি বানাবে, তাদের শাসন করার জন্য তারা কাকে পছন্দ করবে, সেটা ছিল জনগণের অধিকার। এই অধিকার শেখ হাসিনা কেড়ে নিয়েছিলেন। আজকে আমরা যেটা দেখেছি, যে কথাগুলো আমরা 16 বছর বলেছি, আমরা সেই কথাটি এখন শেখ হাসিনার দোসররাই বলছে। হাবিবুল আউয়াল গতকাল বলেছেন যে 2024 এবং তার আগের নির্বাচনগুলো ছিল ডামি নির্বাচন। তো এই ডামি নির্বাচনের কথা তো আমরা তখনই জোরালোভাবে বলে এসেছি বলেই আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, আমাদের অনেক ছেলেকে অদৃশ্য করা হয়েছে, অনেককে নদীর ধারে, খালের ধারে ক্রস ফায়ার করে হত্যা করা হয়েছে। কাউকে ধরে নিয়ে গিয়ে রিমান্ডে পায়ের নখ তুলে নেওয়া হয়েছে, কারো আঙুলের নখ তুলে নেওয়া হয়েছে, কারো শরীর ক্ষতবিক্ষত করা হয়েছে। এবং এই ডামি নির্বাচন প্রতিহত করার জন্য যারা নিয়মতান্ত্রিক সংগ্রাম করেছে, তারও অসংখ্য নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন এবং অন্ধ হয়ে গেছেন। 200-300-র মতো বিএনপি এবং গণতন্ত্রের জন্য যারা লড়াই করেছেন তারা। আজকে হাবিবুল আউয়াল বলছেন ডামি নির্বাচন হয়েছে। আপনি তো শিক্ষিত লোক ছিলেন, আপনি সচিব ছিলেন, আপনার সেদিন বিবেকে বাঁধেনি যে আপনার এই ভুল কাজটি করার জন্য, আপনার এই অন্যায় কাজটি করার জন্য এটা চেইন রিয়াকশন হিসেবে জনগণ এবং দেশের কত ক্ষতি হবে? এই যে একটি ভোটারবিহীন ডামি নির্বাচন, তাহলে এটি অবৈধ নির্বাচন। তাহলে শেখ হাসিনার নেতৃত্বে যেটি ছিল সেটি অবৈধ পার্লামেন্ট, অবৈধ সংসদ সদস্য, অবৈধ প্রধানমন্ত্রী, অবৈধ রাষ্ট্রপতি, এবং তাদের হাত দিয়ে যারা নিয়োগ হয়ে পেয়েছিলেন, সচিব বলুন আর বিভিন্ন কর্পোরেশনের কর্মকর্তারা বলুন, তারা প্রত্যেকেই অবৈধ এবং তাদের নিয়োগকৃত বিচারকরাও অবৈধ ছিলেন এবং তাদের দেওয়া রায়গুলোও ছিল অবৈধ। তাহলে আমরা একটা অবৈধ দুঃশাসন এবং আইনের মধ্যে আমাদের জীবনযাপন করতে হয়েছে। যাদের কারাগারে থাকার কথা, যাদের বিচার হওয়ার কথা, যাদেরকে চরম দণ্ড দেওয়ার কথা, তারাই রাজ্যের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে গেলেন। আপনারা যদি চিহ্নিত দাগী আসামি, চিহ্নিত ডাকাত, গ্রামের পর গ্রাম যারা নৌকা নিয়ে গিয়ে নদী থেকে নেমে ডাকাতি করে, সেই ডাকাতরা যদি রাষ্ট্র ক্ষমতা দখল করে, তাহলে কি ধরনের পরিস্থিতি হবে? ঠিক একই পরিস্থিতি ছিল শেখ হাসিনা। তিনি সারা বাংলাদেশকে তার লোক দিয়ে, তার ঘনিষ্ঠ জনদেরকে দিয়ে ডাকাতদের গ্রাম বানাতে চেয়েছিলেন, কিন্তু ছাত্র জনতা সেটি করতে দেয়নি, সেটা প্রতিহত করেছে। বাংলাদেশে এই ধরনের কাজ করা যায় না। চেষ্টা করেছে, জনগণের টাকা কখনো রেন্টাল, কুইক রেন্টালের নামে তারা পাচার করেছেন, তারা পদ্মা সেতুর নামে টাকা পাচার করেছেন, তারা মেট্রো রেলের নামে টাকা পাচার করেছেন, তারা অন্যায়ভাবে অবৈধভাবে ইলেকট্রিসিটি ট্যাক্স বৃদ্ধি করে সেই টাকা পাচার করেছেন। সেই টাকা পাচারের কথা এখন আসছে। এবং শেখ হাসিনা নিজে বলতেন যে বাংলাদেশে আমার কোনো সম্পত্তি নেই, আমার কিছু নেই। এখন তার সহায় সম্পত্তি, তার এমনিতে তার আত্মীয় স্বজন ছেলে মেয়ের নামে তো আমরা জানি, পূর্বাচলে তো একটা পেয়েছি। এখন হাসিনা বিভিন্ন নামে তার নিজের সম্পত্তি করেছেন, সেটারও তো খবর গণমাধ্যমে বেরিয়ে এসেছে। তাহলে আমরা কোথায়, কোন অবস্থায় আমরা বসবাস করেছি সেই সময়?
এই আমল যাতে ফিরে না আসে। এত রক্তের বিনিময়ে যে দেশ, এই দেশ লুটেরারা শাসন করবে, এই দেশ দুষ্ট বদমাইশ চোরা কারবারি এরা শাসন করবে, মাদক ব্যবসায়ীরা শাসন করবে, এবং আক্ষরিকভাবেই লিটারেলি তারাই শাসন করেছে শেখ হাসিনার নেতৃত্বে। বদিকে প্রকাশ্য দৃশ্যমান একজন মাদক ব্যবসায়ী, তাকে এমপি করা হয়েছে। শেষবারে তাকে এমপি না করে তার স্ত্রীকে এমপি করা হয়েছে। আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা তো একটা সভ্য সমাজ আপনারা আমরা দেখতে চাই। আপনার সন্তান স্কুলে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, ইঞ্জিনিয়ারিং কলেজে যাবে, মেডিকেল কলেজে যাবে, তারা লেখাপড়া শিখে তারা তাদের পেশা নিয়োজিত হবে এবং দেশটি হবে দিনকে দিন সমৃদ্ধতর জায়গায় যাবে।